ভাড়া দিয়ে ভাড়াটিয়ার কাছে আমার নামে বদনাম করছে, আমার সম্পর্কে বিভিন্ন রকমের অতিরঞ্জিত কথাবার্তা বলে তাদের চোখে আমাকে নিচে নামিয়েছে। তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে, তার মেয়েকে নিজের পাশে নিয়ে, সেই ভাড়াটিয়া মেয়েকে পাশে নিয়ে ঘুমায়। এরকম মহান আর উদার মালকিন পেলে কোনো ভাড়াটিয়া কি সরতে চাইবে, যেখানে শুধু এক রুমের ভাড়ায় পুরো ফ্ল্যাট ব্যবহার করতে দেওয়া হয়? তাহলে খুবই স্বাভাবিক যে ভাড়াটিয়া অবশ্যই মালকিনকে প্ররোচনা দিবে, কারণ তারা তো আসলে পুরো 2 মাস ধরে এই ফ্ল্যাটের পুরোটা উপভোগ করছিল। দখল তো তারা করেছিল, আমি নই। আমি আমার চিকিৎসার পারপাজে এখানে আছি এবং সেটা যথাযথ অনুমতি বিহিতপূর্বক। ভাড়াটিয়ার প্ররোচনায় যেই ধরনের মিথ্যা বক্তব্য দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে, সেগুলোর জন্য পাল্টা আমিও অ্যাকশন নিব। অভিযোগে বলা হয়েছে ভাড়াটিয়াদেরকে নাকি আমি বিভিন্নভাবে হয়রানি এবং হেনস্থা করেছি। কী হয়রানি বা হেনস্থা করেছি তার একটা তালিকা প্রণয়ন করে যদি ওসি কিংবা এসআই পুলিশের মাধ্যমে আমাকে বলা হতো, বুঝতে আরও সুবিধা হতো। কেননা আমি তো কিছুক্ষণ পরেই ভাড়াটিয়াদের আমাকে করা সমস্ত হয়রানির একটা এনলিস্টেড তালিকা আপলোড দিতে যাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। কী করবেন? ট্রিগার করে সুইসাইড করাবেন? সেটাই তো করছেন, কারণ অভিযোগপত্রে লিখে দিয়েছেন যে আত্মহত্যার হুমকি দিচ্ছি। যদি আমি আত্মহত্যা করি তাহলে দায়ী নয়। তাহলে অভিযোগে এত মিথ্যে কথা বলে ট্রিগার করছেন কেন? সুইসাইড করানোর জন্যই তো ট্রিগার করছেন। কারণ যে অভিযোগ দিয়েছেন ভালো মতোই জানেন যে 6 বা 7টা অভিযোগ আপনি এনেছেন, একটারও কোনো সত্যতা নেই। প্রথমত, বিনা অনুমতিতে আমি এখানে ফ্ল্যাটে অনুপ্রবেশ করিনি, কারণ আমার কাছে কোনো ফ্ল্যাটের চাবি ছিল না। দ্বিতীয়ত, আমি আমার স্বামীর মাধ্যমে কোনোভাবেই আপনার কাছ থেকে কোনো ধরনের মোটা অঙ্কের টাকা দাবি করিনি। টাকার গরমে আপনি যেই অভিযোগগুলো করেছেন, কেউ না জানুক, এই পুরো উদয় গ্রিন আঙ্কেলরা না জানুক, অথবা অন্য যে কেউই না জানুক, একজন ঠিকই জানে আপনার অভিযোগগুলোর সত্যতা কতটুকু। গর্ভাবস্থায় আপনি আমাকে সহযোগিতা করেছেন, আপনি আমার চাকরি খেয়েছেন। চাকরি ছাড়ানোর সময় বলেছেন যদি আপনার কথায় আমি চাকরি না ছাড়ি তাহলে পরবর্তীতে আমার হাজব্যান্ডের সাথে যে কোনো ঝামেলায় আপনি আপনার যাদেরকে নিয়ে মিটিং করেছিলেন তারা কেউ আমার পাশে থাকবে না, এবং আপনি বলেছিলেন যে এই কয় টাকার চাকরি, এই টাকা তোর ব্যাংকে, তোর এই বেতনের টাকা তোর ব্যাংকে আমি এমনিই পাঠিয়ে দিব। যে অঙ্কের টাকা আমি বেতন পেতাম সেই অঙ্কের টাকা আজ পর্যন্ত একদিনও আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। আপনি বলেছেন গর্ভাবস্থায় আমাকে অনেক সহযোগিতা করেছেন। কি সহযোগিতা করেছেন? আমার গর্ভাবস্থা তো এবার ছিলই মাত্র 31 সপ্তাহ, যেটা কিনা বাঙালি হিসাবে 6.5 মাস। তার মধ্যে যেই মাসে আমার কনসিভ হয় সেই মাসেও আমি ঢাকায় ছিলাম, এবং চতুর্থতম মাস যেই মাসে আপনি উড়াল দিয়েছেন সেই মাসেও আমি ঢাকায় YWCA স্কুলে একটি কাজে এসে আপনারই কথায় থেকে গিয়েছিলাম, এবং আপনি পুনরায় আমার স্বামীর সঙ্গে আমার ঝামেলার মিটমাট করার জন্য অর্থসহ আমার স্বামীকে আবারও ডেকে এনেছিলেন। যেই কাজ পারেন না সেই কাজ করতে যান কেন? অনেক তো করলেন, মিটমাটের অনেক কিছু মহান সাজার চেষ্টা করলেন, মানুষের কাছে তো কি পরিমাণ মিথ্যা আপনি বলেন, ফ্ল্যাটের আন্টিদের কাছে, আঙ্কেলদের কাছে। কেউ, আচ্ছা আন্টি আঙ্কেল লেভেলের কেউ, সে কি আমাকে বিলিভ করবে যেহেতু আমি মেডিকেল কমপ্লিট করিনি আর নিজের পছন্দে বিয়ে করেছি? আপনি আমার সাথে কি করেন, আপনি যে আমাকে এখানে ডেকে আনেন, আমার সাথে আপনি কি অন্যায় করেন, একলা ঘরে আপনি আমাকে কি বলেন না বলেন, কে বিশ্বাস করবে? আন্টি আঙ্কেল লেভেলের কেউ আপনার কথা ছাড়া আমাকে বিশ্বাস করবে? আপনি আমার চাকরি খেয়েছেন, টাকা দিবেন বলতেন, আপনি আমাকে হচ্ছে গর্ভাবস্থার 2টি মাস আমার বিকাশে 3000 করে টাকা দিয়েছেন। আঙ্কেল এবং আন্টি, পয়েন্ট টু বি নোটেড, আমাকে 3000 করে টাকা দেওয়া হয়েছিল আমি এবং আমার বাচ্চার খাওয়া দাওয়া করার জন্য। দেন আমি নিষেধ করে দিয়েছি আমাকে যেন এই ধরনের টাকা না দেওয়া হয়। যদি টাকা দিতেই হয় কাউকে তাহলে সে চাইলে জনিকে দিতে পারে, যেহেতু জনিকে সে ইজিলি টাকা দিয়ে হাত করতে পারে, এবং আমার সংসারে সে বিভিন্ন আমার ভাঙনগুলো করার জন্য আমার স্বামীকে বিভিন্নভাবে ব্যবহার করেছে। ইনফ্যাক্ট তাদের সাথে 22 সালের থেকেই আমি পুরোপুরি কিন্তু ডিসকানেক্ট ছিলাম। সেই আমার হাজব্যান্ডকে হাত করে আবারও আমাকে পুনরায় আনলো। এবার এগুলো যারা শুনবে, আঙ্কেল আন্টিরা বলবে তোমার ভালোর জন্য, সব ভালোর জন্য। আঙ্কেল এবং আন্টি, প্রতিটা মা বাবাই না বাচ্চাকে দুধ গেলায় ভালোর জন্য। অতিরিক্ত গেলালে না বাচ্চার পেটের অসুখ, এমনকি মৃত্যু হতে পারে। প্রমথ চৌধুরীর লাইব্রেরি প্রবন্ধটি পড়ে দেখবেন আপনারা। আপনাদের সাথে, আপনাদের জেনারেশনের সাথে আমরা পারবো না। একজন আঙ্কেল বলে গেলেন না যে আমি অত্যন্ত নেগেটিভ, আপনাদের জেনারেশন অত্যন্ত টক্সিক। আপনাদের সাথে আমি আপনাদেরকে আমার কোনো কথা, কোনো পয়েন্ট অফ ভিউ আসলে বুঝাতেই চাই না, কারণ আমি জানি আপনারা একতরফা। আপনারা অলওয়েজ একতরফা ছিলেন, একতরফা আছেন, একতরফাই থাকবেন। বলা হয়েছে আমার জন্য নাকি বাংলাদেশে আসা নিরাপদ বোধ হচ্ছে না, কিন্তু ফ্ল্যাটের বিভিন্ন আন্টিদের কাছে বলা হয়েছে যে নিজের পুত্রবধূকে কোনো একটি কোর্সে ভর্তি করানো হয়েছে এবং তারা অত্যন্ত কর্মঠ, তাদের কাজের জন্য তাদের বাচ্চাকে রাখতে উনি কানাডায় আছেন। আর এখানে অভিযোগে দেখানো হচ্ছে আমি ঢাকাতে থাকায়, আমি আমার বাচ্চা চিকিৎসার জন্য আছি, ইনফ্যাক্ট অন্য কোনো পারপাজেই না, আমার জন্য তিনি আসতে নিরাপদ বোধ করছেন না। এই একই ধরনের আলাপ না আপনার যখন আপনার ওই পোশাক উত্তার সঙ্গে অনেক ঝামেলা ছিল তখনও আমাকে বলেছিলেন হোয়াটসঅ্যাপে, জানেন তো। পরে আবার বেছে সেই মেসেজগুলো, আপনার দুর্বলতার আবেগীয় ইমোশনাল মেসেজগুলো হোয়াটসঅ্যাপে আপনি ডিলিট ফর এভরিওয়ান করে দিয়েছেন, যার জন্য প্রমাণ হিসেবে আমার হোয়াটসঅ্যাপ অংশে ওই মেসেজগুলো দেখাতে পারছি না যে আপনার মানসিক অবস্থা খুব খারাপ, মানসিকভাবে খুব খারাপ আছেন, তার সাথে ঝামেলা হচ্ছে, আপনি সুইসাইড করে ফেলবেন, এইটা সেইটা বহুত কিছু। আপনি বললে তাল গাছ, অন্য কেউ বললে হুমকি, আপনি তার দায়ী না। আপনি দায়ী হতে যাবেন কেন? আপনি তো কোনো মা এর মধ্যেই পড়েন না। ইউ আর আ উইচ, পৃথিবীর সেরা ডাইনি, যে কিনা ঘরের মানুষ রেখে বাইরের মানুষকে পেটে ঢুকায়, বাইরের মানুষের কাছে ঘরের সমস্ত কথা বলে, বাইরের ভাড়াটিয়াদেরকে ঘরে ঢুকানোর তাগিদে আমাকে বের হতে বলে। এমনকি আপনি মেসেজে লিখেছেন ভাড়াটিয়া নিয়ে সমস্যা হলে যেন আমি চাকর চলে যাই। ভাড়াটিয়া নিয়ে আমার কোনো আমলে সমস্যা ছিল না। আপনি যেদিন ফ্লাই করেছেন সেদিন নিজেই তাদেরকে রুম ছেড়ে উঠে যেতে বলেছিলেন।
তারা আমার সাথে আমি আসার পর থেকে কি করেছে এই পর্যন্ত তার অংশবিশেষ আপনার অজানা নয়। আর বাকিগুলো যখন ভিডিও আসবে সেখান থেকে আরও জানতে পারবেন যে তারা কি করেছে। আপনি আরও বলেছেন সোশ্যাল মিডিয়ায় আপনার মানহানি করা হচ্ছে, আপনাকে আমি অপদস্থ করছি। সোশ্যাল মিডিয়ার কোন অ্যাপসে বা কোন ধরনের সোশ্যাল মিডিয়ায় আপনি আমার সাথে কানেক্ট আছেন বলেন তো? কয়টা ভিডিওতে আপনার নাম নেওয়া হয়েছে বলেন তো? কয়টা ভিডিওতে আপনার পোশাকুত্তার নাম নেওয়া হয়েছে? যার নাম নেওয়া হয়েছে তার যদি বুদ্ধি থাকে তো সে বুঝবে আমি কি বোঝাতে চেয়েছি। আর সেই একই নামের বহু মানুষ আছে। পুলিশ বলেছে আমি নাকি আমার মা ভাই ভাবিদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছি। ওরে আল্লাহ, আমার যে ভাই নাই সেটা আমি স্বঘোষিতভাবে ফেসবুকে বহুত আগেই অ্যানাউন্স করেছি, বহু আগে। আমার কোনো সহোদর নাই, তো ভাবি আসবে কোত্থেকে, কোন ছাড়? আমি এতিম, আমার বাবা মারা গেছেন, আমি বিশ্বাস করি আমি শুধু আমার বাবার সন্তান, আমার কোনো মাও নাই, এমন ডাইনি মা আমার প্রয়োজনও নাই। বাচ্চা অ্যাবর্শন না করাতে পেরে আপনি আমার পিছনে যা করছেন বিশ্ববাসী সেটা যেন আজীবন মনে রাখেন। তার জন্য এই ভিডিওগুলো আজীবন আমার চ্যানেলে থাকবে। সবাইকে দেখতে হবে বলছি না, কারো ভালো না লাগলে দেখবেন না, ইগনোর করবেন। আমার বাচ্চার একটা বাচ্চাকে তো মেরেই ফেলেছেন। সব মারা না, গলা টিপে শারীরিকভাবে প্রেজেন্ট থেকে মারতে হয় না। তো কিছু আছে না আপনার মতো বিষের দাঁত। প্রথম থেকে অ্যাবর্শনের কথা বলেছিলেন, তো দেখেন ভগবান আমাকে 2টা বাচ্চা দিতে চেয়েও একটা বাচ্চাকে রাখলো না, ওই আপনার বিষের প্রভাবের কারণে। ওই যে একটা কথা আছে না যে আপনার পেট থেকে বের হয়েছি, আপনার বিষের কুপ্রভাব যেটা তামার বিষ আমার জীবনে এফেক্ট হতে হবে। তো আঙ্কেলদের দিয়ে বলাচ্ছেন আপনি আমার জন্য অনেক ভালো কিছু করতে চেয়েছিলেন, মেডিকেলে ভর্তি করেছেন। কেন? মেডিকেলটা কি শুধু আমার জন্যই তৈরি হয়েছে? মেডিকেল ছাড়া কি মেয়েরা পড়ালেখা করে জীবনে দাঁড়াচ্ছে না? কোথায়? আমি যখন মেডিকেল ছাড়তে চেয়েছিলাম আমাকে জোর করে রেখেছিলেন, এবং যখন আমি নিজে ফাইনালি ছাড়তে পারলাম তখনও 1 বছর ছিল। 1 বছর ছিল যে কোনো ভার্সিটিতে, সরকারি কলেজগুলোতে যে কোনো সাবজেক্টে অনার্সে ভর্তি হওয়ার, কিন্তু আপনি সেটা হতে দেন নাই। আমি ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েও পারি নাই, কারণ কোনো রিলেটিভসরা আপনার চোখের চাহনি, আপনার অঙ্গুলি হেলন ছাড়া তো কিছু করে না। অ্যাট লাস্ট যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিংবা যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময়সীমা আমার জন্য রেজিস্ট্রেশন মেয়াদকাল অনুযায়ী বাতিল হলো, তারপর আমাকে নিজের হিল্লা নিজেরই করতে হয়েছে। পড়ালেখা তো আমি ছাড়তে চাই নাই। আমি মেডিকেলের প্রথম 1 বছর কমপ্লিট হওয়ার আগ থেকেই আমার প্রেশার সম্পর্কে বলে আসছিলাম। আপনি নিজেই স্বীকার করেছেন যে চেপে 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 এই 3rd ইয়ার পর্যন্ত এনেছি, ভাবছি তোর ঠিক হয়ে যাবে, এই সেই বহুত গালিগালাজ, বহুত কিছু। ইনফ্যাক্ট আমার গায়ে পর্যন্ত হাত দিয়েছেন, আপনার কুত্তাকে দিয়ে গায়ে হাত তোলাতে চেয়েছেন। ভুলে গেছেন? সত্যি কথা না অপপ্রচার হয় না, সত্যি কথাগুলো কখনো অপপ্রচার হতে পারে না। মানহানি আপনি আমাকে করেছেন, আপনার নিজের মান সম্মান রক্ষার দায়িত্ব আপনার ছিল। যেহেতু আপনি আমার প্রাইভেসি ভাড়াটিয়ার কাছে নষ্ট করেছেন, আপনি কিভাবে আশা করেন আপনার মান সম্মান নিয়ে আমি এত ভাববো? কিভাবে আশা করেন? আপনি বিল্ডিংয়ের আঙ্কালদের যত কিছু বুঝান, আন্টিদেরকে হাত করে রাখেন, আমার কিছু করার নেই। তো আপনি যে আমার এই বাচ্চাটা যে স্ট্রাগল করে এত দূর এসেছিল, তার চিকিৎসা কমপ্লিট না করেই আমাকে এখান থেকে পুলিশ দিয়ে এই বাসা থেকে বেরিয়ে যেতে বাধ্য করছেন, সেটা যেন সারা বিশ্ববাসী জানে। প্রথমত আমার খুব ছোট সার্কেল। ইনফ্যাক্ট আমি যখন থেকে মেডিকেল ছাড়ার পর বিবাড়িয়া যাওয়ার পর আমি কোনো সার্কেলেই ছিলাম না। তারপরেও যারা আমার পাশে দাঁড়িয়েছে তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার YWCA এর ফ্রেন্ডসরা, আমার টিচার্সরা, যারা জানেন আমার মা সম্পর্কে সে কতটা টক্সিক। ইনফ্যাক্ট আমার YWCA এর যিনি এখন বর্তমান প্রিন্সিপাল, তিনি পর্যন্ত আমাকে সাজেস্ট করেছেন যে অনন্যা তুমি তোমার মায়ের সাথেও থাকবে না, বিকজ শি ডাজন্ট ভ্যালু ইউ। মানুষকে মানুষ যে ভ্যালু করে না, সেটা পড়ালেখা, শিক্ষা, ডিগ্রির উপরে নির্ভর করে না। আর আপনি আমাকে প্রতিবার ডেকে আনতেন, আমি ভাবতাম আপনি সবার কাছে বলেন আমি আপনার কথা শুনি না, অবাধ্য, এই সেই। তো সবসময় আমার একটা মাথায় থাকতো যে আচ্ছা ঠিক আছে এইবার কি বলছে শুনে দেখি, আচ্ছা এইবার কি চাচ্ছে একটু তার কথা মতো চলে দেখি। আর সেগুলো করতে গিয়েই না আজকে আমার এই সুন্দর দশা। সো নো টেনশন, আমার যদি কিছু হয়েও যায়, আমি যদি কারোর নাম লিখেও যাই, আপনি তো বলেইছেন আপনার কোনো দায় থাকছে না, কাজে চিন্তা করবেন না। ভাড়াটিয়াদের মাধ্যমে প্ররোচিত হয়ে আমার বিরুদ্ধে দায়ের করা যত মিথ্যা অভিযোগ, সেগুলোর ভিত্তিতে আপনি আমার বাচ্চার চিকিৎসা বন্ধ করে আমাকে ঢাকা থেকে উচ্ছেদ করাতে চান, সেটা কিন্তু সবাই বুঝে গেছে। সেটা সবাই বুঝে গেছে। এখানে আমি কোনো দিনও আপনার সাথে থাকতে চাইতামও না, আর চাইও না। যেটা আপনি বলছেন আমি এই ফ্ল্যাট দখল করতে এসেছি, এই ফ্ল্যাট দখল করার হলে আপনার পোশাক উত্তার ভাষ্যমতে যেমন আমি নাকি আপনার পা চাপছি, পা ধরে আছি, না আমি কিন্তু সেটা কখনো করিনি। উল্টে আপনি আমাকে দিয়ে সেটা করাতে চান অলওয়েজ। আপনি আমার সেলফ রেসপেক্টে হিট করেন। আপনি আপনার 2 বাচ্চার মধ্যে যে ধরনের বৈষম্য, ডিসক্রিমিনেশন করেছেন ভুলে যাবেন না। রিমাইন্ড দ্যাট। আপনি যাদের সাথে আমার তুলনা করেন, কার সাথে তুলনা করেন? হ্যাঁ, আপনার ছেলের বউয়ের সাথে, অনেক কষ্ট করছে দেখিস না কানাডায় গিয়ে কি বসে আছে, এই সেই। তো আমি কি বসেছিলাম? আপনি আমাকে ঘরে বসিয়েছেন, আপনি আমাকে ঘরে বসিয়েছেন যেন আমাকে আপনি কবজা করতে পারেন। আপনি আপনার সবার কাছে বলেন না আমি অবাধ্য, আমি নাকি আপনার কথা শুনি না, আপনার কথা শোনানোর জন্য ভেবেছেন আমাকে যদি আপনি কপট দক্ষিণ করেন। আপনি তো জানতেন আমার হাজব্যান্ডের ব্যবসায়িক পরিস্থিতি খারাপ। আপনি আমার চাকরিটা ছাড়িয়েছেনই আমার মুখে নাকে একটা দড়ি বেঁধে আমাকে ঘোরানোর জন্য। আপনাকে বিশ্বাস করা আমার জীবনের কত বড় ভুল। আপনি সবাইকে যে ফ্ল্যাটের কথা বলছেন না, সেই ফ্ল্যাট তো আপনি নিজের নামে কিনেছেন। এই ফ্ল্যাট আমি চাইও নাই। আর আমি যদি আমার জন্য ফ্ল্যাট কিনতাম, আমি কখনোই এরকম একটা সেকেন্ড হ্যান্ড কিনতাম না। আমার তো টাকা নাই, তারপরেও আমার মেন্টালিটি কিন্তু এরকম। আপনার এত টাকা, তারপরেও আপনি মেয়ের জন্য একটা সেকেন্ড হ্যান্ড কিনেছেন, আর সেটাতে এই সমাজ কি বাহ 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 ধ্বনি তুলছে। আপনি ফ্ল্যাট আমার নামে লিখে দেননি, আমার হাজব্যান্ড নিয়ে নিবে বলে। সেই একই কথা তো আমিও বলেছিলাম যে জনির সামনে এত কিছু বলো না, ডায়মন্ডের আংটি কিনেছেন, সেটা জনিকে দাম জানিয়েছেন, বহু কিছু করেছেন।
কাজে জনির ভিতরে যদি কোনো লোভ থেকেও থাকে না, সেটা তো আপনার জন্য। জনিকে যদি আমি সে বাজার না করা, সাংসারিক খরচ ঠিকমতো বহন না করার জন্য কখনো তার সাথে বাক বিতণ্ডায় যেয়ে গালিগালাজ করেছি, তো সেই ক্ষেত্রে আপনি জনিকেই সাপোর্ট করেছেন, বলেছেন যে আমাকেও সে যেন গালি দেয় 10টা, আমাকেও যেন বলে যে আমি কোন জমিদারের মেয়ে। হ্যাঁ, আমার বাবা তো জমিদার ছিল না। আপনি কি ছিলেন? আপনি কি ছিলেন? কারোর চরিত্র নিয়ে আমি কথা বলতে চাই না। একটা বাসায় একটা মেয়ে সিঙ্গেল ভাড়া থাকলে এত সমস্যা হয় না যতটা তার সাথে অন্য কেউ থাকলে হয়। এবং এক রুম ভাড়া নিয়ে তারা এখানে একের জায়গায় অ্যাভারেজে মোটামুটি সব রুম কিংবা মোটামুটি 2টা রুম তো ব্যবহার করছেন, এবং যেগুলো ব্যবহার করছেন সেগুলো আবার ঠিক মতো যেটা যেখানে যেভাবে থাকার কথা সেভাবে রাখছেনও না। আবার উল্টা আমাদেরকে বোঝানো হচ্ছে যে আমরা হয়রানি করেছি। আমার ছেলে, বড় ছেলেকে আমার হাজব্যান্ড পাশের যেই প্রেয়ার রুম সেইখানকার খাটে ঘুম পাড়ায়। আমার ছেলে এমনিতেও একটু রাত জাগা, নাইট বার্ড, অনেকটাই দেরিতে ঘুমায়। 1টা-1:30টায় তাকে ঘুম পাড়াতে নিয়ে গিয়েও আমার হাজব্যান্ড এবং আমি দেখতে পাই যে ওই রুমের বারান্দায় তার পেয়ারের ওই যে নামটা অভিযোগপত্রে দায়ের করেছে, আমি জানি না কিন্তু নাম, অভিযোগ থেকে পুলিশের কাছ থেকে জেনেছি, তিশা। রাতের বেলায় সে বারান্দায় কথা বলে, কারণ তার আন্টির পারমিশন আছে, সে পুরো বাসার যেখানে খুশি সেখানে সব কিছু করতে পারবে, ফোনে কথা বলতে পারবে, এটা সেটা। কেন? তাকে যে রুম ভাড়া দেওয়া হয়েছে সেই রুমে আলাদা ওয়াইফাইয়ের জন্য আলাদা কানেকশন। সে তার মার সামনে কথা বলতে পারবে না। এত প্রাইভেসি, যে মেয়ের এত প্রাইভেসি, সে কিনা আমার মার পেট থেকে আমার সম্পর্কে সব শোনাবে, আমাকেই থ্রেট, আমাকেই শাসন করতে আসে। কে টাকা দিচ্ছে, টাকা যে দিয়েছে সেটা তো অনেক বড়। কয়জন মানুষকে কুত্তার মতো লেলিয়েছেন আমার পিছনে শুধুমাত্র এই টাকা সম্পর্কে বোঝানোর জন্য, যে টাকা তো দিয়েছে। খুব ভালো মতো জানেন আমি যা করছি কেন করছি, খুব ভালো মতো বুঝতেও পারছেন কেন করেছি। ব্যাপারটাকে রাবারের মতো টেনে আপনি এত দূর খিচেছেন না, আমিও এর শেষ দেখে ছাড়বো। এই আঙ্কেলরা বললেন উনি একা থাকায় ভাড়া দিয়েছেন। আপনারা নিজেরা কখনো এমন করতেন? বিশেষ করে একা থাকাকালীন যেই জেন্ডারে আছেন তার অপোজিট জেন্ডারের কাউকে থাকতে দিতেন এইভাবে? যদি শুধু মেয়ে স্টুডেন্ট থাকে সেটা তো আলাদা বিষয়, কিন্তু তার সাথে যখন অন্য কোনো অ্যাটেন্ডেন্ট একদম পার্মানেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের বক্তব্য কী হতো? এমনভাবেই আপনারা সাবলেট দিতেন? পুরের বিভিন্ন লোকদের ফোন নাম্বার, যারা আমার ভাসুরের বন্ধু বান্ধব, তাদের নাম্বার আমার কাছ থেকেই একসময় কালেক্ট করা হয়েছিল, যাতে জনি আমার সাথে যখন কোনো ঝামেলা করে তাদেরকে জানানো যায় বা হেল্প নেওয়া যায়। আর আজ তাদেরকে ফোন দিয়ে আমার বিরুদ্ধে বলছে আমি নাকি ফ্ল্যাট জবরদখল করে রেখেছি। এটাতে আমাকে অপদস্থ করা হয়নি, আমার মানহানি হয়নি। নিজের মান সম্মানের এত চিন্তা আপনার এই কাণ্ডকর্তিগুলো উদয় গ্রিন কর্তৃপক্ষ জানে তো? উদয় গ্রিনের আঙ্কেল আন্টিরা জানে তো? জানলেই বাকি, কারণ তাদেরকেও তো আপনি ধামা ধরে, আপনি ভিকটিম সেজে আপনার মিথ্যা বলার সুনিপুণ কৌশল দিয়ে হাত করে নিয়েছেন। যে বাচ্চাকে মেরে ফেলার জন্য এত উদ্যোগ, এত উদ্গ্রীব হয়ে পুলিশ পাঠিয়েছেন চিকিৎসা শেষ হওয়ার আগে আমাকে বাসা থেকে উৎখাত করার জন্য, সেই বাচ্চার জন্য টাকার কী দরকার ছিল এত ম্যানেজ করার?